টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আজকে একটু ব্যতিক্রমী আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি। প্রতিদিনই তো আমরা ট্রাম্পের কি, আমাদের নতুন প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প যিনি নির্বাচিত হয়েছেন, তার বিষয় নিয়ে, তার নীতিগুলো নিয়ে কথা বলে আজকে একটু ভিন্ন পরিসরে কথা বলতে চাই। যে বাংলাদেশের সরকার, যেটা আমাদের পরিবর্তন হয়েছে কিছুদিন আগে, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নিলে কতটা সফলতা পাওয়া যাবে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তার বাইরেও আমরা কথা বলবো ডিপোর্টেশন নিয়ে। অনেকেই যেহেতু এই বিষয়টি নিয়ে জানতে চান, একটু উদ্বিগ্নতার মধ্যে থাকেন, সে কারণে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে কারা ডিপোর্টেশন বা ডিপোর্টেশনটা কি, ডিপোর্টেশনের অর্থই বা কী হয়, এটা ঠেকাতে কী ধরনের আইনি সহায়তা পাওয়া যেতে পারে ইত্যাদি নানান কিছু প্রশ্ন আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নিত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জনাব মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা, কমিউনিটির বিভিন্ন সভা সমিতি সব কিছু উপেক্ষা করে আমাদের এই রাত্রিবেলা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনি নিশ্চয়ই শুনে ফেলেছেন এবং বুঝতেও পেরেছেন যে বাংলাদেশে কয়েক মাস আগেই বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এবং এর আগেও বাংলাদেশে যে সরকার ছিল, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, থাকার কারণে অনেকেই বলে থাকেন, অভিযোগ করে থাকেন যে তাদের শাসন আমলে অনেকেই নির্যাতিত হয়েছে। তারা জীবন বাঁচানোর তাগিদে বা নিজেদেরকে রক্ষা করার জন্য অনেকেই আমাদের আমেরিকায় এসেছে, তারা রাজনৈতিক আশ্রয় নিয়েছে, অ্যাসাইলাম ফাইল করেছে। আবার এখন ঘটনাটা এখন উল্টোটা হয়েছে যে সেই সরকার, যাদেরকে অনেকেই পতিত সরকার বলছেন, স্বৈরাচারী সরকার বলছেন, তার সময় এখন তারাও পালিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে অনেকেই জীবন বাঁচানোর তাগিদে বিভিন্ন দেশে তারা যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের আমেরিকাও অনেকেই আসার চেষ্টা করছে বা এসেছে। এই ক্ষেত্রে আপনার কাছে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে এই আমেরিকায় যদি কেউ আশ্রয় নিতে চায় তারা কতটা সফল হতে পারে, কারণ তাদের তো ট্যাগ লেগে আছে যে তোমরাও তো অত্যাচার করেছিলে। এই ক্ষেত্রে আপনার কি মন্তব্য হতে পারে? ধন্যবাদ জনাব আহমেদ, ধন্যবাদ টিভিএন 24-কে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এই কথাটা ধ্রুব সত্য যে আমেরিকাতে অ্যাসাইলামটা একটা প্রতিষ্ঠিত আইন, এবং যে বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো কেউ আসুক না কেন, সে যদি তার নিজ দেশে কোনো ধরনের অত্যাচারের শিকার হয়, পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাসাইলাম করা হয় কয়েকটা সেক্টর অ্যাসাইলামের প্রযোজ্য হয়, যেটা হচ্ছে রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি এবং মেম্বারশিপ ইন এ সোশ্যাল অর পার্টিকুলার গ্রুপ এবং পলিটিক্যাল অপিনিয়ন। যদি কেউ মনে করে তার নিজ দেশে, যেই দেশে সে জন্মগ্রহণ করেছে বা যেই দেশের সে নাগরিক, যদি শুধু বাংলাদেশ না যে কোনো দেশের নাগরিক হোক না কেন, সে যদি ওই দেশে পলিটিক্যাল পারসিকিউশন বা সোশ্যাল গ্রুপের জন্য বা তার রেসের জন্য, রিলিজিয়নের জন্য যদি তাকে অত্যাচার করা হয় এবং সে অত্যাচারটা অতীতে করেছে, বর্তমানে হচ্ছে এবং ফিউচারে হবে, তখন কিন্তু সে আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতে
আমরা দেখেছি বিং অ্যান অ্যাটর্নি অ্যাট ল ফর মেনি ইয়ার্স, সবাই কিন্তু এত যাবৎ পর্যন্ত গত 15 বছর যাবৎ 17 বছর যাবৎ সবাই এলডিপি হয়তো পার্টি আসলে তারা কিন্তু আওয়ামী লীগের সদস্য হয়েও তারা বলতো এলডিপি করে, আবার অনেকে বিএনপি করে, যে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। সো আওয়ামী লীগের এখন যেটা উল্টা হচ্ছে, তাদের জন্য একটু কষ্টসাধ্য হবে কেস উইন করা, যেহেতু তারা যেই পার্টির বিরুদ্ধে মামলাটা করেছিল অত এফিডেভিট নিয়ে আসছে আওয়ামী লীগের কমিশনার বা মেয়র বা রাজনৈতিক ব্যক্তি কর্তৃক নেতা নির্যাতিত হয়েছে, এখন দেখা যায় সেই নেতাই হয়তো পলাতক। এই ক্ষেত্রে যাদের হিয়ারিং খুব আসন্ন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্ব অ্যাটর্নির সাথে কথা বলুন, দেখুন যে আপনার নিউ স্ট্র্যাটেজি কী। কারণ জাজই তখন অফার দেয় যে বাংলাদেশের অবস্থা তো পরিবর্তন হয়েছে, তোমরা কি কেস উইথড্র করবা নাকি তোমরা এটা ডিসমিসালে নেবে না, টার্মিনেট করা প্রসিডিং টার্মিনেট, অথবা পিডি প্রসিকিউটরাল ডিসক্রিপশন একটা সুযোগ দিতে পারে যদি তাদের ওই রকম গ্রাউন্ডস থাকে। যদি অন্যরা যদি এরকম হয়, যদি যারা আওয়ামী লীগ যারা করতো বা বঙ্গবন্ধু আদর্শে যারা বিশ্বাস করতো বা আওয়ামী লীগ আদর্শে বিশ্বাস করতো, অনেকেই সবাই কিন্তু আর করাপ্টেড ছিল না। এর মধ্যে কিছু লোক হয়তো একটা পার্সেন্টেজ ধরেন করাপ্টেড ছিল, আর একটা ভালো পার্সেন্টেজ তারা করাপ্টেড ছিল না, হয়তো ব্যবসা বাণিজ্য করতো, হয়তো বা সোশ্যাল ওয়ার্ক করতো। তারা যদি ভয় পায় বা কোনো থ্রেট থাকে তাদের নামে, তারাও কিন্তু আমেরিকা আসতেছে এবং আসবে। অনেকের ভিসা ছিল, তারা চলে আসছে, আসবে। তারা যদি অ্যাসাইলাম ফাইল করে এবং তারা যদি বোঝাতে সক্ষম হয় যে তারা আসলে ভিকটিম, তারা কোনো অ্যাগ্রেসর ছিল না, তারা কোনো ধরনের অন্যায় করে নাই, তাদের মামলাগুলো পলিটিক্যাল, তারা কোনো আসলে ক্রাইমে জড়িত ছিল না, তখন সরকার এটা বিবেচনা করবে। পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইল করা কিন্তু প্রত্যেকেরই একটা অধিকার যে এইসব দেশগুলোতে, কিন্তু সরকার এটা অ্যাকসেপ্টও করবে, কিন্তু অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে আপনার ডকুমেন্টের উপরে এবং আপনার স্টেটমেন্টের উপরে, আপনার টেস্টিমনির উপরে। আপনি আসলে যেই ভিকটিমের কথা বলছেন, বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান, যে দেশে হোক না কেন, যে কোনো কারণটা আপনি আসলে ভিকটিম কিনা এবং আপনার অত্যাচারটা সঠিক কিনা, ওই ডকুমেন্টেশন পরে আসবে। প্রথমে তারা অ্যাকসেপ্ট করবে আপনার স্টেটমেন্টের উপরে, তখন যখন ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে তখন তারা দেখবে আসলে আপনার কতটুকু এই কাগজের ওয়েট কত, আপনার স্টেটমেন্ট কনসিস্টেন্স কিনা, আপনি যা বলছেন তা সঠিক কিনা। আমরা কিন্তু অতীতে এমনও হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেস আমরা উইন করেছি, কারণ হচ্ছে একটা সরকারের একটা মহল, বিশাল মহল তারা কন্ট্রোল করে, আর একটা ছিল নির্যাতিত মহল ছিল। একটি দলের মধ্যে কিন্তু একটা গ্রুপ কন্ট্রোল করে, আর একটা তাদের কথা শুনতে হয়, তাদের নীতির আদর্শের বাইরে গেলে তারা কিন্তু নির্যাতিত হইতো। এমনকি আমরা অনেক কেস করেছি, নামও বলতে পারবো, কিন্তু ওই ব্যক্তির নামগুলো বলছি না, যে একই দলের ছাত্রলীগ করতো, সে ভালো ছাত্রলীগ করতো, সে আদর্শ ছাত্রলীগ করতো, কিন্তু যারা তাকে অত্যাচার করছে তার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে। যুবলীগ করতো, সে ওদের যুবলীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শিকার হয়েছে, তার কেস উইন হয়েছে। তো এগুলো আছে, অনেক নজির আছে। সো প্রথম কথা এটাই, এবং শেষ কথা এটাই, যদি কেউ যদি আসলেই ভিকটিম হয়ে থাকে পলিটিক্যাল পারসিকিউশন বা কোনো কারণে রেস, রিলিজিয়ন, মেম্বারশিপ ইন সোশ্যাল গ্রুপ, ন্যাশনালিটি এবং পলিটিক্যাল অপিনিয়নের কারণে তারা যদি কোনো নির্যাতিত হয়ে থাকে, তারা অ্যাসাইলাম ফাইল করতে পারে। এবং পরে এভিডেন্সের উপর ডিপেন্ড করে কতটুকুতে উইন করার সম্ভাবনা কতটুকু। তার মানে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে যদি কেউ এসে এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকে, নিচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস, এমন না যে এটা আজকের প্রথম। এই যে সারা জীবন আমেরিকার ইমিগ্রেশন শুরু হওয়ার পর থেকে কিন্তু এটা চলমান, এটা কিন্তু থামবে না। এবং এটা এমন না যে ট্রাম্প এসে বলবে যে সব বন্ধ করে দিচ্ছে, না, তারা সলিড যে কেসগুলা যেগুলো ট্রু, এগুলো তারা অবশ্যই গ্রান্ট করবে। এই আলোচনার মধ্যে দিয়ে আপনি একটা বলেছিলেন যে এখন মনে করুন যে 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সময় অনেকেই কারণ দেখিয়েছে যে আমাদের দেশে আমরা জীবনের নিরাপত্তা ছিল না, সে কারণে সে কেস ফাইল করেছিল, কিন্তু সমাপ্ত হয়নি, হয়তো ফাইনাল শুনানির দিকে আছে। এখন তো সেই অবস্থা নাই তো। এবং আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম যেমন সব খবর রাখে, তেমনি জাজেরাও আপনারা সবসময় সব খবর রাখে। তো তারা এখন কি এই কেসগুলোকে ঠিক মতো এন্টারটেইন করবে কিনা বা রাখবে কিনা? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি সবাইকে অনুরোধ করব, এই পরিস্থিতি যাদের বর্তমানে বিরাজ করছে, যারা হয়তো বর্তমান সরকার
প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন যে ছিল, আওয়ামী লীগের সরকার নির্যাতিত হয়েছেন, তারা এখনো কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় নাই। সো এই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতা নেই, লোক তো আছে, কিন্তু আপনি কিন্তু স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনাকে হয়তো অত্যাচার করে শামীম ওসমান, অত্যাচার করে কোনো একজন মন্ত্রী, ওই মন্ত্রী এখন জেলে, তা আপনি ওই স্টেটমেন্টে তখন কীভাবে বলবেন? আপনাদের উচিত হবে আপনাদের নিজস্ব অ্যাটর্নির সাথে, যাকে আপনারা পে করেছেন তাদের সাথে সরাসরি যে কথা বলেন যে এখন তার স্ট্র্যাটেজি কী হবে। আপনি কিন্তু একবার যখন কথা বলে ফেলেন, সাক্ষ্য দিয়েছেন আপনি শপথ করে ইমিগ্রেশন অফিসে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন নেক্সট স্ট্র্যাটেজি কী, এবং যদি অন্য কোনো অ্যাডারের সাথে কথা বলতে হয়, অনেকে আমাকে ফোন করে বলে, মঈন ভাই আপনাকে তো অমুক জায়গায় পিকনিকে দেখেছি, মেলা দেখেছি, আপনাকে তো সব জায়গায় মসজিদে দেখেছি, আপনি একটু বলেন কি হবে। সো দিস ইজ ভেরি রং আইডিয়া। এইভাবে কাউকে প্রশ্ন করবেন না। আপনার ফাইলটা নিয়ে যাবেন, যে লয়ারের কাছে যান, গিয়ে ফাইল দেখে সে লয়ার একটা ফি নেবে, সে আমরা আপনাকে এইভাবে অ্যাডভাইস দিতে পারবো। এছাড়া ফোনে এইসব অ্যাডভাইস আসলে হয় না। আমি যতই আপনার কাছের হই না কেন, ইটস এ প্রফেশনাল অপিনিয়ন, এবং আপনার কাগজপত্র ডকুমেন্ট না দেখে অ্যাডভাইস দেওয়াটা খুব কঠিন, এবং আপনার জন্য এটা খারাপ কারণ হয়ে যেতে পারে। কোনো অ্যাটর্নির বিরুদ্ধে কখনোই বলি না, কারণ অ্যাটর্নি যখন যে সুযোগ, যে রকম আপনার অবস্থার প্রেক্ষিতে আপনাকে অ্যাডভাইস দিয়ে থাকে, তো মেক শিওর করবেন যার কাছে যান সেজন্য অ্যাটর্নি, আমাদের মতো অ্যাটর্নি অ্যাট ল লেখা থাকে। আপনারা অনেকে প্যারালিগ্যালকে অ্যাটর্নি মনে করেন, তারা কিন্তু অ্যাডভাইস দিতে পারে, তারা আপনার হেল্প করতে পারে, দ্যাট ক্যান নট গিভ ইউ প্রপার অ্যাডভাইস। অনেক ধন্যবাদ এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আরও প্রশ্ন আছে, তবে আমি একটা ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই, কারণ ফেসবুকের প্রশ্নটা থাকবে না। প্রশ্নটা খুবই আমার কাছে ভালো লেগেছে, একটু ভিন্ন ধর্মী প্রশ্ন। নাজমুল হাসান প্রিন্স তিনি বলছেন যে আমি কেস উইন করার পর, মানে অ্যাসাইলাম উইন করেছিল নিশ্চয়ই, কেস উইন করার পর গ্রিন কার্ড পেয়েছি এবং ফোনের মাধ্যমে বিয়ে করেছি। তারপর আমি আমার ওয়াইফের সাথে নেপালে গিয়ে দেখা করেছি। এখন আমি কি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? ধন্যবাদ। অ্যাপ্লাই করতে পারবেন, এটা আপেক্ষিক। আমি এই কারণে বলবো, কারণ বিয়েটা আপনার সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। টেলিফোনে বিয়ে কিন্তু ইমিগ্রেশন সবসময় অ্যাকসেপ্ট, যদি জানে অ্যাকসেপ্ট না। বিয়ের কথা অর্থই হচ্ছে আপনি সামনাসামনি দেখা হবে। কোনো কোনো স্টেটে আগে অনলাইনে বিয়ে হতো, কিন্তু এটা ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা খুব ভালোভাবে ভেরিফাই করে। আপনি হয়তো ফিয়ান্সে বলতে পারেন, কিন্তু বিয়ের যদি তারা অ্যাকসেপ্ট না করে কোন কারণে, আপনার বিয়েটা নেপালেই করতে পারতেন। যদি নেপালে যে দেখা করেছে তখনই বিয়ে করতে বিয়েটা করলে মোর রিজনেবল ছিল। এবং বাংলাদেশের বিয়েটা হয়তো আপনি ফোনে বিয়ে এঙ্গেজমেন্ট হতে পারে, ফোনে বিয়েটা খুব কঠিন। আমি এক্ষেত্রে আসলে ওপিনিয়ন দিতে চাচ্ছি না, কারণ অনেকের মধ্যে চলে এসেছে, ইমিগ্রেশনে তারা ওভারলুক করেছে, দেখেন নাই, ও চলে এসে বলবে মঈন ভাই আপনি কি বলেন, আমি তো বউ নিয়ে চলে আসছি। সো এটা হতে পারে। সো এই ক্ষেত্রেই না যে কিন্তু বিয়ে মানেই হচ্ছে আপনি দেখা করবেন, থাকবেন একসাথে, বিয়ের পরে কোথায় থাকছেন এটাও কিন্তু প্রশ্ন। সো আপনি নেপালে বিয়ে করলে আরো লিজিটিমেট হতো, যে বিয়েটা যদি করার সুযোগ থাকতো আর কি। আপনি অ্যাপ্লাই করে দেখেন, কিন্তু আমার মনে হয় আপনি প্রপারলি বিয়েটা যদি তারা যদি ধরে যে আসলে কোথায় হয়েছে, কারণ আপনি কিন্তু একটা কথা হচ্ছে বাংলাদেশে যখন বিয়ে করেন একটা বইয়ের সিগনেচার করতে হয়, একটা কাজী অফিসের বইয়ে, কিন্তু এই সিগনেচার আপনি কোথায় করেছেন? আপনি ফ্রড করেছেন, তাহলে আপনি নিশ্চয়ই সিগনেচার করেন নাই। সেক্ষেত্রে করেন নাই। সো এই ক্ষেত্রে কিভাবে হবে আমরা জানি না। আমি সবসময় সত্য কথা বলি, সত্যের পথে যাওয়ার চেষ্টা করি, আমি কোনো ফেক কথা বলার চেষ্টা করি না। সো আপনি যাচাই বাছাই করেন, যার মাধ্যমে করেন, বুঝে শুনে করবেন। আপনি যেটা বললেন সেটা একটু হয়তো ব্যতিক্রম, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে টেলিফোনের বিয়েটি ইমিগ্রেশন আসলে সহজে গ্রহণ করতে চায় না। যদি কেউ করে থাকে হয়, কিন্তু এবং সেইটা দিয়ে আবেদন করলে সে আবেদন করতে পারতেন। ফিয়ান্সে আবার গ্রিন কার্ডের জন্য হয় না, ফিয়ান্সে হচ্ছে শুধুমাত্র সিটিজেনের জন্য। সেটা বিয়ে দেখে আবেদন করলে তার বউ চলে আসতে পারবে, এটার ঘটনা কিন্তু সহজ নয়। সুতরাং বিষয়টি বুঝতেই পেরেছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই, অনেক দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দিলওয়ারা বেগম, আমি গঞ্জ থেকে বলছি। আমার দুই ছেলের জন্য অ্যাপ্লাই করছি। আপনার কথাটা আমরা ঠিক ভালো মতো বুঝতে পারছি না। আপনি আপনার টেলিফোনটা কি মুখের সামনে নেবেন এবং কানে যদি আপনার হেডফোন থাকে খুলে রাখবেন, এবং টেলিভিশন যদি খোলা থাকে সাউন্ডটা বন্ধ করে দেবেন প্লিজ। জি, এবার বলুন। হ্যালো, বন্ধ হয়ে গেছে একবারে। হ্যালো, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আমরা অপেক্ষা করছি আপনার জন্যে।
সম্ভবত লাইনটা উনি কেটে আর গেছে, লাইন আমরা পরের টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি জি আমি পলি ভার্জিনিয়া থেকে বলছি। জি যে গত সপ্তাহে আমার রিলেটিভকে ভার্জিনিয়া ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে গেছে। ও নিউ ইয়র্কে ছিল 7 বছর ইলিগেল। ও ফিনল্যান্ড থেকে আসছে। এখন ওরে নিয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? কোনো প্রশ্ন আছে আপনার ওনার কাছে? না, অনেক ধন্যবাদ আপনার আপনি প্রশ্নের জন্য। কি করতে পারেন, প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি জানেন সে কোথায় আছে, জানার চেষ্টা করেন, সে আপনাকে কল দেবে। নিয়ম হচ্ছে যদি কেউ কোনো সময় ডিটেনশন সেন্টারে যায় তারা তাকে সুযোগ করে দেয় একটা ফোন করার জন্য। ফোন সে করতে পারবে, কিন্তু ফোন যদি করতে পারবে, এখন যে আধুনিক যমুনায় হচ্ছে কি অনেকে ফোন নাম্বার মুখস্থ নাই, তার সাথে যদি তার ফোনটা না থাকে সে কিন্তু আপনার ফোন নাম্বার তার মুখস্থ না। এটা একটা বিশাল সমস্যা। হয়তো 2-1 দিন পরে ইমিগ্রেশন তার ফোন যদি সাথে নিয়ে থাকে তাহলে ফোনের নাম্বার পেলে সে আপনাকে কল দিতে পারে। যদি জানেন কোথায় আছে, দেন ইউ শুড হায়ার এন অ্যাটর্নি এট ল, যে আপনার পক্ষে ডিটেনশন সেন্টারে যোগাযোগ করবে। আমরা ইমিগ্রেশন অফিসারের সাথে আইসের যে অফিসারের সাথে কথা বলে কোনো অপশন থাকে কিনা, তার যদি সুযোগ থাকে বেইলে আউট হওয়ার, হয়তো বেইলে হয়তো বা ডিপেন্ড করে তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে। এখন কিন্তু যদিও ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয় নাই, কিন্তু একটা ভাব চলে আসছে যেন ট্রাম্পই মনে হয় প্রেসিডেন্ট। এখন অনেকের কাছে এটাই মনে হচ্ছে, অফিসার এইরকম বিহেভ করতেছে। দেখেন বর্ডার কিন্তু অর্ধেক কন্ট্রোল হয়ে যাচ্ছে অলরেডি শোনার পরেই, যে বর্ডার আর যে গ্রুপটা আসতেছে না কম, রাস্তাঘাটে পুলিশেও যে যেরকম অবস্থা একই। যারা আগে আমরা ডেমোক্রেটরা তাদেরকে ওই রকম আহ্বান দিতে পারি নাই, কিন্তু রিপাবলিকান এসব বলে আসাতে মানুষজন দিস ইজ ইন এ সেন্স ইজ গুড, কিন্তু অনেকের জন্য সমস্যা হবে যারা কোনো কিছুই ফাইল করেন নাই। আপনারা হয়তো আনডকুমেন্টেড ছিলেন, ট্যুরিস্ট ভিসায় আসছেন, এই সংখ্যা কিন্তু আপনি ভাবতেছেন রানা ভাই নাই, এই সংখ্যা কিন্তু অনেক। তারা মনে করি ট্যুরিস্ট ভিসা আসছে 6 মাস গেছে, ঠিক আছে চলতে থাকি, 6 মাস গেছে, 1 বছর গেছে, 5 বছর চলতেই তো আছে, কাজ করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি, ফাইন। কিন্তু উনারা উচিত ছিল কিছু না কিছু একটা সিস্টেমে ঢোকার। বিয়েও করে নাই, অ্যাসাইলামও ফাইল করে নাই। অ্যাসাইলাম ফাইল করে হয়তো অনেকে ডিপোর্ট হয়ে গেছে, ওইগুলো একটা সমস্যা। আবার অনেকে হয়তো বিয়ে করার পরে ফাইল করেছে গ্রিন কার্ডের জন্য, I-45 ফাইল করেছে, ডিনাই হয়ে গেছে, জানেও না, তার ডিনাই হয়ে গেছে জানে না, যা আবার হবে, আর কোর্টে হয়তো ফাইল চলে গেছে জানে না। সো এগুলো আপনাদের, আমি সবসময় বলি আপনার নিজেদেরকে সতর্ক থাকতে হবে, অন্যকে আপনারা সতর্ক করতে পারবেন না। মানে এখন ওনার জন্য পরামর্শ আপনি অ্যাটর্নির সাথে কথা বলে, একজন ইউ মাস্ট টক টু অ্যান অ্যাটর্নি এট ল হু নোজ দ্যাট এটা কিভাবে করা যাবে, আর তাকে আইসের যোগাযোগ করতে হবে, আইস তাকে অপশন দেবে, অথবা বেল বন্ডের জন্য যার কোনো কোয়ালিফাইড রিলেটিভ থাকলে ফাইল করতে পারে, এখনো এটা বিবেচনা করবে। আর তখন জাজের সামনে নিয়ে যাবে, জাজ যদি বন্ড হিয়ারিংয়ে দেবে, বন্ড হিয়ারিং যদি বের হতে পারে ফাইন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বন্ড দেবে। আর যদি মনে করে সে আমেরিকা থাকার যোগ্য না, তাকে ডিপোর্ট করে দিতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আশা করি একজন অ্যাটর্নির মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন। আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে আবির বলতেছি। জি, আমি 2 সপ্তাহ হলো আমেরিকা আসছি ইমিগ্রেন্ট ভিসায় আমার বাবা মার সাথে। তো আজকে আমরা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের ওই অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে, তো ওইটা জানানোর জন্য আর কি সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো ওখানে আমার আব্বু আম্মুর কোনো প্রবলেম নেই, ওরা বলছে যে নতুন অ্যাড্রেসে আপনাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমারটার বেলা ওরা বললো যে আপনার তো ভিসাতে একটা নাম্বার মিসিং, একটা নাম্বার ওরা ইমিগ্রেশন থেকে দেয়নি, মানে ইমিগ্রেশন যে নাম্বারটা দেওয়ার কথা ওই নাম্বারটা ওনারা পাচ্ছে না। তো বলতেছে যে ইনকোয়ারি করতেছে আপনার কেসটা, এই জন্য আমাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড আমরা এই জন্য পাঠাইনি। দেন ওরা জিজ্ঞেস করলো যে আপনি কি আর অন্য কোনো নাম ইউজ করছেন কিনা এর আগে। তো আমি বললাম যে না, আমার এই নামটা ইউজ করা হয়, কিন্তু আমার এর আগে যখন অ্যাপ্লাই করা হয়েছে একটা নাম ইউজ করছে, বাট ওইটা আমরা পরবর্তীতে চেঞ্জ করেছি, মানে এফিডেভিট দিয়ে ওটা চেঞ্জ করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে। তো এই আর কি জিজ্ঞেস করে। এখন আমার কথা হচ্ছে যে এটা কি নর্মাল হয় নাকি এটা আমার বেলায় একটু স্পেশাল কিছু হইতেছে, এটা কি জানতে চাচ্ছিলাম। আপনারা কিভাবে এসেছিলেন?
ইমিগ্রেন্ট ভিসাতে আসছি। আচ্ছা, আপনি আগে একটা নাম ব্যবহার করছেন তাই তো? সেটা আবার এফিডেভিট দিয়ে সংশোধন করেছিল। অ্যাপ্লাই করার সময় আমার আঙ্কেল এই নামটা ব্যবহার করছে, বাট আমার পাসপোর্টে ওই নামটা নাই, আমার বাংলাদেশের কোনো কাগজপত্র ওই নাম আমরা ইউজ তো করি। কোথাও কি আপনার নামটা প্রিভিয়াস নেম দিতে হয় যে হ্যাভ ইউ এভার ইউজ এনি আদার নেম বিফোর? এটাকে আপনার নাম দিয়েছেন না দেন নাই? না, এটা কোথায় দেওয়া লাগে, মানে কোথায় দেওয়া? যে কোনো জায়গায় আমেরিকাতে হচ্ছে কি আপনি যদি নাম পরিবর্তন করেন, আপনার পূর্বে যে নামটা ছিল এটা সব জায়গায় জিজ্ঞেস করে আপনার পূর্বে কোনো নাম ছিল কি না, ওটাকে আপনার আঙ্কেল ডিসক্লোজ করেছে? দেখি নাই, আমার মনে হয় না ওই নাম এইটা দেওয়া হয়েছে কোথাও। ওকে, নিয়ম হচ্ছে, কারণ আমেরিকাতে সব জায়গাতে উন্নত দেশগুলোতে নিয়ম হচ্ছে আপনি যদি কোনো সময় কোনো বেনিফিটে অ্যাপ্লাই করেন প্রথমে জিজ্ঞেস করে আপনার নাম এবং অতীতে কোনো নাম ছিল কি না এবং অন্য কোনো নাম আপনি পরিচিত কি না। যদি না দেওয়া হয় দ্যাট মিনস আপনি এটা উজ্জ্বল রেখেছেন, আপনি এটা করেন নাই হয়তো। আপনার বার্থ সার্টিফিকেট কি নাম ছিল ডিপেন্ড করে, সব যদি নামে দিয়ে থাকেন, বার্থ সার্টিফিকেট পরে কি চেঞ্জ করেছেন, প্রথমটার যে নাম আপনার আপনার আঙ্কেল অ্যাপ্লাই করেছিল ওইটাকে আপনার আগের বার্থ সার্টিফিকেট দিয়েছিল না দেয় নাই? না, উনি তো বললেন যে যে নামটা ব্যবহার করছিল এফিডেভিট দেওয়া হয়েছিল, যে ওটা ওই নামটা। সার্টিফিকেট কোনটা দিয়েছে উনি? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগের বার্থ সার্টিফিকেট দিচ্ছেন না বর্তমান নামে বার্থ সার্টিফিকেট দিয়েছেন? এটা আপনারা যদি সঠিকভাবে করে থাকেন, আপনার আঙ্কেলও তো ভালো বুঝবে, সঠিকভাবে করে থাকলে আপনি জাস্ট ফলো আপ করেন, সমস্যা হওয়ার কথা না। যদি আপনি তারা যদি মনে করেন আপনি কোনো কিছু হাইড করেছেন, দেন হয়তো তারা ইনকোয়ারি করবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, আমি ইলিয়াস বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, লাস্ট টাইম আমি কোয়েকশন করছিলাম, আমার মনের মতো আনসারটা পাই নাই যেভাবে। আচ্ছা, আজকে করেন আবার। তো এটা আমি রিপিট করব। জি, সো আমার বাবা, আমার ছোট ভাইয়ের বয়স 13 বছর, আমার মা সহ ওদের সবার ভিজিট ভিসা আছে। আমার মা এবং ছোট ভাই ওরা আসছিল 2 বছর আগে ভিজিট ভিসা নিয়ে। স্টিল 2027 পর্যন্ত ওদের ভিজিট ভিসার এক্সপিরেশন ডেট আছে। বাট আমার বোনে ওদের অ্যাপ্লাই করছে আমার মায়ের এবং বাবার জন্য ফিউ মান্থ এগো, মোর দেন ফিউ মান্থ এগো। তো আমার বাবা এখন বর্তমানে এই জায়গায় আছে, উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করেছে। তো উনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে। বাট আমার কোয়েকশন হলো, আমার যে ছোট ভাইটা আছে ওইটাকে আমি মানে কিভাবে এড করব, বা ওইটাকে কি এখানে নিয়ে এসে আমার বাবা যখন অ্যাপ্রুভ হবে তখন কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ওর আবেদন করব কিনা আমার ছোট ভাইয়ের? আপনি একটু লাইনে থাকবেন, আপনার কোনো প্রশ্ন আছে? উনি না, কালকেও ফোন বুঝতে পেরেছি। দিয়েছিলেন। এটা বিশাল প্রশ্ন। আপনি যদি কোনো অ্যাটর্নির সাথে কথা বলতে যান $100 পে করতে হবে। আপনি আপনার দাতব্য জায়গায় $100 আমি সঠিক উত্তর দিচ্ছি। আপনি যে এরকম চ্যারিটি মনে করেন চ্যারিটিতে $100 দিয়ে দিন, জাস্ট অনুরোধ করলাম। সো প্রশ্নটা ছিল আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে যদি ইউএস সিটিজেন 21 ইয়ার্স এন্ড অ্যাবাভ এখানে থাকে এবং তাদের প্যারেন্টসের জন্য প্যারেন্টস যদি ভিসা নিয়ে এদেশে আসে, তারা রাইটেও অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করতে পারে। তাদের ক্ষেত্রে ইন্টারভিউরও প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম 9 মাসের মধ্যে তারা গ্রিন কার্ড বাসায় চলে আসে উইদাউট ইন্টারভিউ। আমি এগুলো করি, ইন্টারভিউ বাসায় চলে আসে। কিন্তু আনফর্চুনেটলি আপনার যে আনমেরিড মাইনর ভাই বোন, তারা কিন্তু আপনার বোনে অ্যাপ্লাই করলেও ওই 10-15 বছরের ক্যাটাগরিতে থাকবে। এমনকি আপনার বাবা যদি গ্রিন কার্ড পাওয়ার পরও তারা যদি এদেশে আসে, তাদের জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না, কারণ গ্রিন কার্ড দিয়ে সরাসরি অ্যাডজাস্ট হয় না। এটা এখনো কারেন্ট না, কারেন্ট যেহেতু না, এই ক্ষেত্রে আপনার সম্ভাবনাটা খুবই কম। গ্রিন কার্ড দিয়ে করলে এখন হচ্ছে F1-এ 2000, F2-এ হচ্ছে 22 সাল চলে, অলওয়েজ 2 ইয়ার্স বিহাইন্ডে, 1 বছর বা 2 বছর বিহাইন্ডে থাকে। আপনার ভাই যদি এখানে নিয়ে আসেন, সে যদি অন্য কোনো ভিসায় বা এক্সটেনশন করে নন ইমিগ্রেন্ট ভিসাটা যদি এক্সিস্টেন্স থাকে, তখন সে হয়তো অ্যাডজাস্ট করতে পারবে। অথবা আপনার বাবা গ্রিন কার্ড পাওয়ার পরবর্তীতে সে যদি অ্যাপ্লাই করে রাখে, ভাই আসা যাওয়ার মধ্যে থাকে, যখন ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে 2 বছর 2.5 বছর পরে, তখন সে সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইট ইজ ভ্যালিড। সো এটা হচ্ছে আপনার প্রশ্নের সঠিক সমাধান। এর বাইরে আর কোনো অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইস দিতে পারবে না।
অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস আপনার প্রশ্নের জন্য। আশা করি আজকে প্রশ্নটির বিষয়ে পুরোপুরি রানা ভাই, আমার কথা কি শোনা যায়? শুনতে জি, পাচ্ছি। আর জি। কোন প্রশ্ন আছে আপনার? সরি রানা ভাই, মানে ও যদি স্টাডি করতে চায়, ওর তো 13 বছর, যদি ভিজিট বিষয় এসে স্টাডি করতে চায় তাইলে কি হবে? মানে স্টুডেন্ট বিষয়। ধন্যবাদ। স্টাডি করতে হলে এই দেশে মানে সরকারি স্কুলে I-20 ইস্যু করা হয় না। সরকারি PH স্কুলে, যেগুলো প্রাইমারি স্কুল বা মিডল স্কুলে করা হয় না, আপনি প্রাইভেট স্কুলে করতে হবে। ইটস এক্সপেন্সিভ। আপনার যদি ওই পরিমাণ অর্থ থাকে, বছরে $16,000 বা $32,000 পে করতে পারেন, অবশ্যই তাকে I-20 ইস্যু করা হবে প্রাইভেট স্কুল থেকে, তখন সে থাকতে পারবে, আপনার কোনো সমস্যার কথা না। এবং সেম টাইম যদি বাবা যদি কন্টিনিউ করতে পারে, বাবা অ্যাডজাস্ট হওয়ার পর বাবা যদি গ্রিন কার্ড পায়, সে অ্যাপ্লাই করলে আপনি ওইটাও চললো, যখন অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকবে অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা একটু সহজ ব্যাপার মনে হচ্ছে যে যদি তার পে এটা করতে পারে সরকারি, আপনি যদি না, আমরা ধরে নিচ্ছি উনি যদি এই প্রশ্ন করেছেন হয়তো পে করতে না, পারেন। কিন্তু অনেকে ভাবে যে সরকারি স্কুল থেকে তাকে I-20 ইস্যু করে। সরকারি স্কুল থেকে না। I-20 ইস্যু করে না, কারণ ইস্যু করলে লক্ষ লক্ষ লোক এমনি চলে আসতো। অনেক ধন্যবাদ ইলিয়াস, জনাব ইলিয়াস, আপনার প্রশ্নের জন্য। গতকালকে আপনি ফোন করেছেন, বুঝতে পারেননি, আজকে নিশ্চয়ই পুরোপুরিভাবে ক্লিয়ার হতে পেরেছেন আপনার এই বিষয়টি নিয়ে। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। আর অনেকেই আমাদের টেলিফোন লাইনে আছেন, আমাদের ফেসবুকেও প্রশ্ন আছে, সবগুলোরই উত্তর দেব, তবে একটু বিরতি নিতে চাই। বিরতির পর এসে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং US সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে বলেছিলাম যে আরও অনেকেই আমাদের টেলিফোনে আছেন, কিছু ফোন আমাদের ফেসবুকেও প্রশ্ন আছেন। ফেসবুকের প্রশ্নটি একটু বলে নিয়ে আগে। দুলাল হোসেন, তিনি বলছেন, I have deportation order right now, but my EU visa is pending, so what can I do now? এই ব্যাপারে আপনার কি পরামর্শ? ধন্যবাদ। আপনারা খুব মন দিয়ে শুনবেন। ডিপোর্টেশন হচ্ছে এমন একটা জিনিস, ডিপোর্টেশন অর্ডার যদি কারো থাকে, তার মানে ইমিগ্রেশন জাজ তার কেসটা ডিনাই করেছে। যদি সে আপিল করে না থাকে BIA-তে, ডিপোর্টেশন ইজ ফাইনাল। BIA-তে যদি আপিল করার পরে যদি এটা ডিনাই না হয়ে থাকে, আবার যদি অ্যাপ্রুভ করে নিচে ইয়াতে পাঠায়, রিমান্ডে দেয়, তখন কেস অ্যাক্টিভ থাকে। আর যদি BIA ডিনাই করার পর আপনি সার্কিট কোর্ট আপিল না করেন, দিস ডিপোর্টেশন ইজ ফাইনাল। ডিপোর্টেশন যদি কারো পেন্ডিং থাকে, অলরেডি অর্ডার হয়ে থাকে, ওই ক্ষেত্রে ওই কেস ওপেন করা ছাড়া কোনো ধরনের সুযোগ আপনারা পাবেন না। দিস ইজ এক্সিস্টিং ইমিগ্রেশন ল। কোনো কেউ এটা চেঞ্জ করার কথা না, চেঞ্জ করবো না। এক্সিস্টিং ল হচ্ছে, যদি কারো নামে ডিপোর্টেশন অর্ডার থাকে, সে ওই কেস রিওপেন করা ছাড়া কোনো ধরনের বেনিফিট সে নিতে পারবে না, হবে না। আর কারো কোনো ক্ষমতা নাই যে তাকে অ্যাডজুডিকেট করা। এক্সাম্পল দিচ্ছি, অনেকেই হয়তো এই দেশে আছেন 20 বছর 25 বছর যাবৎ, তার কোনো নামে ডিপোর্টেশন হয়ে গেছে। এখন তার যদি আমেরিকান সিটিজেন বউ থাকে, সিটিজেন বাচ্চা থাকে কিছুর উপরে, তারাও যদি তাকে অ্যাপ্লাই করে, তারা কিন্তু অটোমেটিক হবে না। তারা আগে প্রথমে ফাইল করতে হবে, I-130 অ্যাপ্রুভ হবে, তারপরে ডিপোর্টেশন উইথড্র করার জন্য জয়েন্ট মোশন টু রিওপেন করতে হবে। এটা সচরাচর জাজ গ্রান্ট করে না এক্সিস্ট কোনো ধরনের কারণ ছাড়া। সো এই ক্ষেত্রে আপনার, আবারও বলছি, যদি কারো ডিপোর্টেশন হয়ে থাকে, আপনারা ওইটা রিওপেন ছাড়া কোনো বেনিফিট পাবেন না। যদি কেউ বলে থাকে, ভুল বলছে। অনেক ধন্যবাদ দুলাল হোসেন। আসলে বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন যেটি করেছিলেন, এবং তার উত্তরটি এখন আপনি নিজেই বিবেচনা করুন, আপনার করণীয়টা কি। আপনি সেইভাবেই আপনার করণীয় নির্ধারণ করুন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। শাহেদা আক্তার, তিনিও একটি প্রশ্ন করেছেন যে অ্যাসাইলাম করা ক্লায়েন্টের F4 ক্যাটাগরিতে অ্যাডজাস্ট করা সম্ভব কিনা। জি, সম্ভব, যদি উনি ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে I-94 নিয়ে এসে থাকে এবং ডিপোর্টেশন হওয়ার আগে যদি আপনি হিয়ারিংয়ে কেউ চলে যায় এবং ট্রায়ালে গিয়ে অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং এসে ডিপোর্টেড হয়ে যায়, তখন আবার সেম ব্যাক টু দ্য সেম কোয়েশ্চন, ফাইল রিওপেন, ডিপোর্টেশন রিওপেন করা ছাড়া কোনো বেনিফিট সে পাবে না। অনেকে কিন্তু
লয়ার মনে করে বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রতারিত হয়, এটা ধ্রুব সত্য। তা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা এইসব বিষয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, আপনারা একজন না দুইজন না কয়েকজন লয়ারের সাথে কথা বলে আপনারাই বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি লয়ার আপনার পছন্দ মতো লয়ারের সাথে আপনি কাজ করেন, কিন্তু লয়ার ছাড়া অন্য কারো পরামর্শ নিয়ে ভাই শুনছি ওই আত্মীয় বলছে, ওই ভাই বলছে, সেই ইমিগ্রেশন অনেক বেশি জানতে পারে, কিন্তু আপনার কেসটা হয়তো জানে না। সো প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস ইজ ডিফারেন্ট। আপনারা উচিত হবে যাদের এই ধরনের মেজর প্রবলেম আছে, তারা একজন যদি লয়ার থাকলে আপনি আরেক লয়ারের সাথে কনসাল্ট করতে পারেন, বোঝার জন্য আসলে আপনি সঠিক পথে যাচ্ছেন কিনা, আপনার মন মতো হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ শাহেদা আক্তার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমরা অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা অ্যাসাইলাম নিয়ে যেহেতু কথা বলছে, হাতে আমাদের খুব বেশি একটা সময় নেই, সুতরাং নতুন টপিকে যাওয়ার আগে একটু অ্যাসাইলাম নিয়ে যে কথাগুলো বলছিলাম সেটাই একটু দুই একটা প্রশ্ন করি। যে অনেকেই তো অ্যাসাইলাম করছে এবং যে প্রেক্ষাপটে যেটা আমরা আলোচনা আজকে করছিলাম, সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই, যে অ্যাসাইলাম কেস জিততে গেলে কি কি ধরনের বা কোন ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করলে অ্যাসাইলাম কেসটা নিজের পক্ষে নিয়ে আসা সম্ভবপর হয়? ধন্যবাদ। আপনি এই প্রশ্ন মনে অনেকে করে, কিন্তু এটা সবাইকে আমি বলি, আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলে আপনি রেডি করবেন। প্রথমত একটা টেস্টিমনি দরকার, আপনি স্টেটমেন্ট কি বলতে চাচ্ছেন, এবং লিখিত স্টেটমেন্টের সাথে আপনার কিছু ডকুমেন্ট লাগে, সাপোর্টিং ডকুমেন্টস। তার পরবর্তীতে আপনি যখন হিয়ারিংয়ে যান, তখন কিন্তু আপনার শপথ করে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। শপথ করে আপনি মিথ্যা বলতে পারবেন না। সো ওইটার সাথে যদি এটা সামঞ্জস্য না থাকে, ইনকনসিস্টেন্ট হলেই কিন্তু সমস্যা। কনসিস্টেন্ট হলে আপনি যা কাগজে যা বলছেন, ডকুমেন্ট যা দিচ্ছেন, বাস্তবে তাই বললেন এবং কোনো সন্দেহতে প্রমাণ করলেন যে আপনার ঘটনাটা সত্য। এখন আপনাকে যদি জাজের চেয়ারে বসা হয়, আপনিও তাই করবেন। যদি দেখেন যে সে কাগজে দিচ্ছে একটা, বলে একটা, আবার স্টেটমেন্ট লিখছে আরেকটা, আপনি গেলেন গ্রিন হাউস কোথাও, আপনি গ্রিন হসপিটালে গেলেন, বলছেন না আমি বসুন্ধরা গেছি। তো দুই জিনিসের কিন্তু স্টেটমেন্টের সাথে অনেক কিছু ইম্পর্টেন্ট। আপনি যাদের অনেকে বিশাল বিশাল স্টোরি লিখে, স্টোরি সে নিজেই ভুলে যায়। সো এগুলা তো জানতে হবে, জানাটা খুব ইম্পর্টেন্ট। আপনি রাজনীতি করেন না, রাজনীতি না করলে আপনি বুঝবেন কি? আপনি বললেন যে একটা ধরনের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বছর বিএনপি করে, বিএনপির নাম কিছু জানে না, সে তো হবে না। সো ইউ হ্যাভ টু এডুকেট ইউর সেলফ, এবং বাস্তব হইলে যদি ঘটনাটা বাস্তব হয়, উইন করার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে কারণ দেখে বা যে সমস্ত তথ্যপত্র দিয়ে অ্যাসাইলাম কেস বা আবেদন করা হয়, যখন শুনানি আসবে সেই সময় সেই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, কোনো রকম কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। তাহলে এক্ষেত্রে যদি কেউ দেখা যায় যে যোগ্য হতে হবে, যদি এরকম অবস্থা হয় যে সব কিছুই অনেক সময় সবার ভাগ্য একরকম হয় না, অনেক সময় জাজেরাও একরকম থাকেন না, যে কোনো কারণেই হোক, কেউ যদি অ্যাসাইলাম কেসে হেরে যান, তাহলে পরবর্তীতে তিনি কোথায় যাবেন? অ্যাসাইলাম প্রথমে হচ্ছে সার্ভিসে হয় অ্যাফার্মেটিভ, তারপরে চলে যাচ্ছে ইমিগ্রেশন জাজ। ইমিগ্রেশন জাজ যদি ডিনাই করে, যথেষ্ট কারণ থাকে আপনার আপিল করার, বিআইএতে, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলে আপনি আপিল করতে পারেন। ওইখানে যদি ডিনাই হয়, আপনি ইউএস সার্কিট করে যেতে পারেন। সো অপশনগুলো অনেক আছে, এই জন্যই বলি ডকুমেন্ট প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি মনে করেন জাজে ভুল করেছে, তখন বিআইএ থেকে সুযোগ থাকে রিমান্ড করা, যেটা জাজে ভুল করেছে। কিন্তু যদি আমরা যখন এখন প্রচুর আপিল কেস আমার কাছে আসতেছে, তখন দেখি যে একটা বলে একটা জাজের ডিসিশনের সাথে তার কোনো ধরনের নাই, তার কনসিস্টেন্সি একদম নাই। বলে একটা লেখা একটা, বলে যে আমার উকিলে তো ভুল লেখছে, আমি ফ্রড করেছি। উকিলে নাকি লিখে দিচ্ছে আমি ফ্রড করে আসছি। সো এইসব জিনিসগুলো আসলে খুব সিলি মিস্টেক, কিন্তু অনেক সমস্যা তৈরি করে। এটাই আসল যে বিষয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম কেস নিষ্পত্তি হতে তো অনেক সময় লাগে, দেখা কোন সময় বেশি সময় লাগে, কম সময় লাগে। যারা বর্ডার দিয়ে আছে তারা কিন্তু বর্ডার অ্যাপ্রিহেন্ড হওয়ার পরে তাদের কিন্তু এনটিএ দিয়ে দেওয়া হয়। যে এনটিএ দিয়ে দেওয়ার পরে তার সরাসরি করে চলে যায় কেসটা। আর অ্যাফার্মেটিভ যখন করবেন, ধরেন বর্ডার দিয়ে ধরা না পড়ে আসলেন অথবা টুরিস্ট ভিসা এসে করলেন, তখন এটা সার্ভিসে যায়, তো ইন্টারভিউতে সময় লাগে। 16 সালের কেস এখন অনেকগুলা কিন্তু হয় নাই। তো এক্ষেত্রে অ্যাটর্নির কোনো দোষ নাই, অটোমেটিক সিস্টেম এভাবে চলতেছে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে সেই প্রশ্নটা আপনার কাছে থাকবে যে ধরে নিলাম যে
বেশি সময় লাগছে, এই বেশি সময়টাকে কমিয়ে আনা অর্থাৎ তাড়াতাড়ি শুনানি করার ক্ষেত্রে কোনো উপায় আছে কিনা এই প্রশ্নটি আপনার থাকবে। তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি বাবু বলতেছি। আমার প্রশ্নটি হইল, আমার কিছুদিন আগে আমার আইডেন্টিটি থ্যাফট হয়েছে। জি, সোসাইটি নাম্বার, আইডেন্টিটি থ্যাফট হয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ডেট অফ বার্থ সবকিছু হয়েছে, চুরি হয়ে গেছে। এখন আমি যদি সোশ্যাল সিকিউরিটি চেঞ্জ করি আমার কি কি সমস্যা ফেস করতে হবে? অনেক ধন্যবাদ জনাব বাবু আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। যে স্টেটে থাকেন না কেন, প্রথমে উচিত হবে আপনি পুলিশে যেয়া ডিটেকটিভ হাজার রিপোর্ট করা। ওই রিপোর্টটার প্রেক্ষিতে আপনি সোশ্যাল সিকিউরিটি কিন্তু অনেকের সবাই অনেকের অনেক কিছু জানে, এই দেশে অনেক কিছু পাওয়া যায় এখন। কিন্তু আপনি যেটা করতে হবে, যদি থ্যাফট হয়ে থাকে, আপনি যদি মনে করেন হ্যাক হয়েছে, আপনার নামে কোনো ধরনের কার্ড, কোন ধরনের হয়তো ক্রেডিট কার্ড বানানো হয়েছে বা আপনার নামে লোন নিয়েছে, ফাইন্যান্স করেছে, তো আপনি ইমিডিয়েটলি করবেন কি, ইয়ার সাথে থানায় যে একটা রিপোর্ট করবে, আইডেন্টিটি থ্যাফট রিপোর্ট। ওখানে ডিটেকটিভ ব্রাঞ্চ আপনাকে হেল্প করবে। ওই রিপোর্টের প্রেক্ষিতে আপনি যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার মনে করেন চেঞ্জ করতে অফিসে গেলে, তারা মনে হয় তার নাম্বারটাও তারা চেঞ্জ করে দিতে পারে। এটা পসিবল, কিন্তু আপনাকে যথাযোগ্য যথাযথ কাজ করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে আপনাকে। প্রয়োজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন, আর যদি কাউকে সন্দেহ করেন আপনি এটা জানাতে পারেন কাকে সন্দেহ করেন, এবং আপনার ক্রেডিট রিপোর্টটা নিয়ে আসেন। যে তিনটা কয়েকটা আছে যে ক্রেডিট রিপোর্ট বড় আছে তিনটা, ওই দেখুন একটাতে আমি ক্রেডিট রিপোর্টটা পুল আপ করেন, দেখেন আপনার নামে নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন হয়েছে কিনা। তো উনি যেটা বলেছিলেন যে যদি আমি সোশ্যাল সিকিউরিটিতে যাই এবং আবেদন করি পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? আপনার তো ভালোর জন্য যাচ্ছেন, আপনি তো সমস্যার জন্য যাচ্ছেন না, নাহলে তো আপনারটা হয়তো অন্য কেউ ব্যবহার করতে থাকবে। আগে আপনি যে প্রথমে আসলে পুলিশের থানায় যেটা বললেন, থানায় তারপর ক্রেডিট রিপোর্টটা পুল আউট করেন, দেখেন যে আসলে আপনার ক্রেডিট কেউ ব্যবহার করেছে কিনা, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নতুন কোনো অ্যাকাউন্ট করেছে কিনা, ওইটাই মানে সবচেয়ে বেস্ট অপশন। তো তারপর সেক্ষেত্রে কি উনি থানায় যে রিপোর্ট করলেন সেই রিপোর্টের কপি নিয়ে সোশ্যাল সিকিউরিটি যেতে পারে এবং যা বলতে পারে আইডেন্টিটি থ্যাফট হয়েছে, তার কোনো কন্ট্রোল নেই, তারা চেষ্টা করবে রিভাইভ করার জন্য। তারা হয়তো রিভাইভ করার চেষ্টা অথবা বন্ধ করে রাখতে। ব্যাংকে জানিয়ে দিবেন, সব ক্রেডিট বুথে জানিয়ে দেন যে আপনারটা যে আপনার ইকুইফ্যাক্স আছে, অনেকগুলো আছে, আপনার ক্রেডিটে জানিয়ে দেন যে আপনার এটা হ্যাক হয়েছে, তারা হয়তো স্টপ রাখবে। তার মানে সব জায়গায় এই জায়গায় জানিয়ে দেওয়া উচিত যে তার এই যে আপনার জন্য একটু প্রবলেম হয়ে গেলে আপনার করতেই হবে টু সেভ ইয়োরসেলফ। সেটাই, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ সোশ্যাল সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গোপনীয় বিষয়, এটা খুবই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। আপনি হয়তো অবহেলা করেছিলেন। অবহেলা না, সাধারণত অনেক সময় যে ফোন লাইকা ফোনগুলো থেকে বা অনেক অসাধু চক্র এগুলো কালেক্ট করে, ওগুলো করে ব্যাংকের টাকা পয়সা নিয়ে যায়। ওইটা এখন খুবই মানে আতঙ্কের বিষয়, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, অনেক আতঙ্কের বিষয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধার সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হবে। আপনাকে যে প্রশ্নটির একটি রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি করার কোনো উপায় আছে কিনা। ধন্যবাদ। যদি তাড়াতাড়ি যদি কারো যদি অ্যাফার্মেটিভ কেস থাকে, অ্যাসাইলাম থাকে, যদি সার্ভিসে পেন্ডিং থাকে, ওই ক্ষেত্রে তাড়াতাড়ি করার কোনো সুযোগ নাই, কারণ আপনারা এই যে যথারীতি যে গতিতে চলবে। কিন্তু যদি আপনার কেস যদি কোর্টে পেন্ডিং থাকে, ধরুন আপনার মাস্টার হিয়ারিং আছে, এখন আপনি চাইলেই কিন্তু এটা মোশন করে মোশন টু অ্যাডভান্স করতে পারেন, মোশন টু কন্টিনিউ করতে পারেন। মোশন টু কন্টিনিউ হচ্ছে আপনি কেসটা হয়তো আপনার ডকুমেন্ট পাইতে সময় লাগবে বেশি, আপনি বললেন যে ইওর অনার আমি একটা মোশন করবেন কন্টিনিউ, যে আমি একটা ডেট পিছাইতে চাই কারণ আমার ডকুমেন্ট পেতে সময় বেশি লাগবে, অথবা আমার রেডি না, আমি অনেক কারণ থাকতে পারে। আবার মোশন টু অ্যাডভান্স করতে গেলে আপনি যদি মোশন টু অ্যাডভান্স করতে চান, অনলি আবারও বলছি অনলি কোর্টে থাকলে, কোর্টের বাইরে হলে আপনি চিঠি লিখতে পারেন, এটার কোনো সলিড কোনো নিয়ম নাই। কারণ আপনার কেসটা আগে আনবে না তারা, আপনার আগে হয়তো 5,000 লোক বসে আছে, আপনি কেন আনবে আপনার আগে? ডু ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু হোম কান্ট্রি? ওকে দেন গো। আপনি তারা থাকে যে ভাই আমি দেশে চলে যাবো, আমার কেস ডিজেল করে দেয়, ওকে দেন লিভ দ্য কান্ট্রি, নো
নবরী আপনার সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন, ওয়ার্ক পারমিট পাচ্ছেন, কাজ করতে হবে, বাড়ি করতে হবে, এত তারা কিসের আপনার? এটা ছাবে আপনার প্রশ্ন হবে, ওয়াই ইউ আর ইন রাশিং, ওকে গো ব্যাক। তারা এরকম মনোভাব নাকি যে লোকটা দরকার নেই দেশে থাকার। আর যদি আপনি কোর্টে থাকলে আপনি মোশনটা অ্যাডভান্স করতে পারেন যে আমার প্রয়োজনে অ্যাডভান্স করতে তাড়াতাড়ি আমি রেডি, আই হ্যাভ কোয়ালিফাইড কেস মেরিট ভালো, তখন তারা হয়তো জাজের যদি স্ক্যান্ডাল খালি থাকে যে জাজের হয়তো সেক্ষেত্রে নিজের জাজের উপর ডিপেন্ড করে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আপনি আগেই বলেছি, শুরুতেই বলেছি, অনেক ব্যস্ত মানুষ এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন, সেই সাথে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই অনেক সুন্দর উপস্থাপন করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবারও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি। বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নিলে কতটা সফল হওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আদ্যপান্ত সব কথাই বলেছি। আশা করি আপনাদের অনুষ্ঠানটি যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।